আগের ভিডিওগুলোতে আমরা পূর্ব পাঠের অর্থাৎ দশম শ্রেণীতে যে চ্যাপ্টারগুলো পড়ে এসেছিলাম সেইগুলো নিয়ে আলোচনা করেছি, মানে বলতে গেলে পুনরালোচনা হয়েছে। আগের পাঠগুলো আমরা আরেকবার মনে করিয়ে নিয়েছি। এখন আজকে যেটা করব সেটা হচ্ছে ক্লাস 11, মানে তোমাদের বলতে পারো এটা তোমাদের প্রথম চ্যাপ্টার। তো সেটার নাম হচ্ছে বিস্তৃতির পরিমাপ। তো বিস্তৃতির পরিমাপ কিভাবে করব সেটা তো আমরা আসছি। তো এর আগে আমরা যেগুলো শিখেছি মিন, মিডিয়ান আর মোড, অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার মান। তো এই কেন্দ্রীয় প্রবণতার মানের সাহায্যে কোনো রাশি তথ্যকে সম্পূর্ণরূপে বোঝা যায় না, সেই জন্য আমরা তার বিস্তৃতি বা সেই গড় মান থেকে বা কেন্দ্রীয় প্রবণতার মান থেকে কতটা দূরে তার বিস্তারটা কত সেইটা দেখে তার সম্বন্ধে ধারণাটা আরও সুস্পষ্ট হতে পারে। যেমন একটা এক্সাম্পল, এখানে দেখো একটা টেস্ট ম্যাচে 5টা ম্যাচে 2জন ক্রিকেটারের রানগুলো দেওয়া আছে। তো এ ক্রিকেটার একটা 50, সেকেন্ড টেস্টে 48, থার্ডে 54, তারপর 52, তারপর অ্যাভারেজ হচ্ছে 50, 5টা টেস্টের অ্যাভারেজ 50। বি ক্রিকেটার 5, 92, 8, 97, 50, এরও অ্যাভারেজ কিন্তু 50। তো এটা থেকে আমরা নির্ভরযোগ্য ব্যাটসম্যান কাকে বলতে পারবো? দেখো এই ক্ষেত্রে আমরা একে কিন্তু আমরা নির্ভরযোগ্য হিসেবে ধরে নিতে পারি, কিন্তু এর উপর অতটা নির্ভর, কারণ এ কখনোই কম করে কখনো বেশি করে, তো সেই জন্য এর উপর অতটা ভরসা করা যাবে না। তো তাহলে এইটা আমরা কি দেখে বুঝবো? গড় তো দুজনেরই সমান, তাহলে আমরা কি দেখে বুঝবো? এইটাই আমরা বিস্তারের সাহায্যে দেখব যে এই গড় মান থেকে এই রানগুলো কতটা দূরে দূরে আছে। যদি গড় মানের কাছাকাছি থাকে তাহলে বিস্তারাঙ্ক হবে কম বা বিস্তৃতির পরিমাপ কম হবে, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু গড় রান থেকে অনেক দূরে দূরে রান রয়েছে, তার মানে এর বিস্তৃতির পরিমাপ হবে বেশি। তার মানে যার বিস্তৃতির পরিমাপ কম হবে এই ক্ষেত্রে তাকে আমরা বেশি স্টেবল বলবো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বিস্তৃতির সাহায্য নিয়ে তার সম্বন্ধে আরো ধারণাটা সুস্পষ্ট করতে পারবো। তো এখন আমরা দেখব কিভাবে এই বিস্তৃতির পরিমাপ করা হয়। তো সাধারণত বিস্তৃতির পরিমাপ করা হয় 4টে পদ্ধতিতে। একটা হচ্ছে প্রসার, একটা হচ্ছে চতুর্থ পার্থক্য, আর 3 নম্বর হচ্ছে গড় পার্থক্য, আর 4 নম্বর হচ্ছে সমক পার্থক্য। তাহলে 4 রকমের পদ্ধতিতে আমরা বিস্তৃতি করব। একটা হচ্ছে প্রসার, একটা হচ্ছে চতুর্থ পার্থক্য, আর 3 নম্বর হচ্ছে গড় পার্থক্য, আর 4 নম্বর হচ্ছে সমক পার্থক্য। এই 4 রকম পদ্ধতিতে আমরা বিস্তৃতি নির্ণয় করব। তার মধ্যে 1 নম্বর প্রসার আর 2 নম্বর চতুর্থ পার্থক্য আমাদের সিলেবাসের মধ্যে নেই, মানে একাদশ শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয়। সেই জন্য আমরা তৃতীয় আর চতুর্থ মানে গড় পার্থক্য আর সমক পার্থক্য এই দুটো নিয়ে আলোচনা করব। দেখো তারপরে আমরা গড় পার্থক্য কিভাবে করব। গড় পার্থক্য কথাটার মানে কি? মানে হচ্ছে পার্থক্যগুলোর গড়। এই গড় পার্থক্য আবার আমরা দু রকম ভাবে করতে পারি। একটা হচ্ছে যৌগিক গড় সাপেক্ষে, একটা হচ্ছে যৌগিক গড় সাপেক্ষে, আর একটা হচ্ছে মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য। তাহলে গড় পার্থক্য আমরা দু রকম ভাবে করব। একটা হচ্ছে যৌগিক গড় সাপেক্ষে আর একটা হচ্ছে মধ্যমা সাপেক্ষে, মানে দুটো সেন্ট্রাল টেন্ডেন্সি। সবসময় আমরা বললাম বিস্তৃতি মানে হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি, মানে মিন, মিডিয়ান, মোড, এদের থেকে কতটা ডিফারেন্স, কতটা বিস্তারে রয়েছে সেইটা আমরা বার করব।
তো সেই জন্য যেহেতু সেন্ট্রাল টেন্ডেন্সির সাপেক্ষেই বের করতে হবে, সেই জন্য একটা যৌগিক গড় সাপেক্ষে আমরা গড় পার্থক্য বের করব আর মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য বের করব। আজকে শুধু গড় পার্থক্যটাই হোক, কারণ সম পার্থক্যটা আমরা পরের দিন করব। ঠিক আছে, তাহলে এখন আমরা চলে এলাম প্রশ্নমালা 3। প্রশ্নমালা 3-এ এমসিকিউ গুলো আমরা বাদ রাখছি, এগুলো আমরা পরে করে নেব। আর অতি সংক্ষিপ্ত 1 থেকে 5 বিভিন্ন রকমের সংজ্ঞা, এগুলো আমরা একবার বইয়ে দেখে নেব। বইয়ের সব সংজ্ঞাগুলোই লেখা আছে, বইয়ের সংজ্ঞাগুলো একবার দেখে নেব। এগুলো পরীক্ষার জন্য অন্তত প্রয়োজন নেই, তবু একবার সব জিনিস দেখে নেওয়া নিশ্চয়ই ভালো। তো বইয়ের মধ্যেই সব সংজ্ঞাগুলো আছে, কোথায় কি কোনটা সমস্ত কিছুই আছে, তথ্যগুলো আরেকবার বই থেকেই জেনে নেব। এখন 6 থেকে আমরা শুরু করছি। দেখ, 6-এর একটা নিম্নলিখিত সংখ্যা শ্রেণীগুলির মধ্যক থেকে গড় পার্থক্য নির্ণয় করো। বললাম গড় পার্থক্য দুটো জিনিস থেকে নির্ণয় করা হয়, মানে দুটো সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে নির্ণয় করা হয়। একটা হচ্ছে যৌগিক গড় থেকে আর একটা মধ্যমা থেকে। তো যৌগিক গড়েরই আরেকটা নাম কিন্তু মধ্যক। তাহলে আমরা যেন এটা ভুলিয়ে না ফেলি, মধ্যক আর মধ্যমা দুটো কিন্তু আলাদা জিনিস। মধ্যক হচ্ছে মিন, মধ্যমা হচ্ছে মিডিয়ান। তো এটা বলেছে মধ্যক থেকে অর্থাৎ মিন থেকে, মানে যৌগিক গড় থেকে গড় পার্থক্য নির্ণয় করতে হবে। তো এই প্রশ্নমালায় একসঙ্গে যদিও সমপার্থক্যও আছে, আমরা বেছে বেছে শুধুমাত্র গড় পার্থক্য যে অঙ্কগুলোতে আছে সেইগুলোই প্রথমে করে নেব। গড় পার্থক্য করে নেওয়ার পর আমরা সমপার্থক্য করব। ঠিক আছে, তাহলে দেখো 6-এর 1-এরটা 6-এর 1-এরটা বলেছি 7, 9, 24, 14 আর 26 মধ্যক থেকে গড় পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা একটা তালিকার সাহায্য নেব। এটা হচ্ছে x, এটা বিচ্ছিন্ন সংখ্যা রাশি বলা হয়। বিচ্ছিন্ন সংখ্যা রাশি মানে সব সংখ্যাগুলো একটা একটি করে আছে, কারণ কারোর কোনো ফ্রিকোয়েন্সি মানে একাধিকবার কেউ নেই। সেই ক্ষেত্রে আমাদের যেহেতু ফ্রিকোয়েন্সি নেই, তার মানে কাজটা অনেকটা কমে যাবে। তো 7, 9, 24, 14, 26 এরপর এই রাশিগুলোর গড় নিতে হবে। তাহলে আমরা গড় মানটা একটু বার করে নিচ্ছি। গড় মান মানে মধ্যক, কিন্তু গড় মানের আরেকটা নামই হচ্ছে মধ্যক, যেটাকে আমরা x বার দিয়ে প্রকাশ করি। তো x বার এটার কি হবে? 7 + 9 + 24 + 14 + 26 বাই 1, 2, 3, 4, 5 বাই 5। ঠিক আছে, তো এইটা যোগ করে নিতে হবে। 26, 24, 50, 60, 70, 73, 80 বাই 5 মানে হচ্ছে 16। তাহলে আমরা x বার বা মধ্যকের মান পেলাম 16। এরপর যেটা করতে হয় সেটা হচ্ছে ডিফারেন্স নিতে হবে। ডিফারেন্স অফ x মাইনাস x বার, এটা ধনাত্মক পার্থক্য নেওয়া হয়। ডিফারেন্স বলতে এটা পজিটিভ, মানে ধনাত্মক পার্থক্য নেওয়া হয়। তাহলে x মাইনাস x বারের মড করব। তাহলে x বার তো আমরা পেয়েছি 16, তাহলে 7 মাইনাস 16, 7 মাইনাস 16 মানে হচ্ছে -9, কিন্তু মড আছে তার মানে এটা শুধু 9 হয়ে গেল। ঠিক আছে, তাহলে সবাই কিন্তু ধনাত্মক পার্থক্য। 9 মাইনাস 16 মানে -7 হচ্ছে, কিন্তু এখানে আমরা নেব 7। 24 মাইনাস 16 তার মানে হচ্ছে 8, আর 14 মাইনাস 16 মানে হচ্ছে 2, আর 26 মাইনাস 16 মানে হচ্ছে 10। ঠিক আছে, এটা সামেশন অফ ডিটা বের করে নেব, মানে ডি এগুলো যোগ করে নেব। 10 10 20, 19, 29 আর 36 পেলাম আমরা সামেশন অফ ডি। ওকে, গড় পার্থক্য মানে মধ্যক সাপেক্ষে গড় পার্থক্য, মধ্যক সাপেক্ষে গড় পার্থক্য সমান হচ্ছে গড় পার্থক্য মানে হচ্ছে পার্থক্য। এগুলো আমরা পার্থক্য বের করলাম, ডিফারেন্স বের করলাম। এই ডিফারেন্স গুলোর গড় কি বলা হয়? গড় পার্থক্য। মনে থাকবে, ডিফারেন্স গুলোর গড় হচ্ছে গড় পার্থক্য। তাহলে এগুলো ডিফারেন্স, তো এই ডিফারেন্স গুলোর গড় করব, মানে ডিফারেন্স গুলোর সমষ্টি পেয়ে গেছি আমরা 36। তো 36 কটা না 5টা, তাহলে 36/5
মানে 5টা ডিফারেন্সের গড়। তার মানে হচ্ছে 5 সাথে 35, 36, 5 2 10, তার মানে 7.2। ঠিক আছে, তাহলে আমরা এটা বিচ্ছিন্ন সংখ্যা রাশির ক্ষেত্রে দেখলাম। এখন যদি ফ্রিকোয়েন্সি থাকে তাহলে আমরা জানি ফ্রিকোয়েন্সি মানে f থাকবে, f এর সঙ্গে তখন d গুণ করতে হবে, যেভাবে আগে যৌগিককরণ করেছি। এখানেও ডিফারেন্সটা বার করে নেওয়ার পর আমাদের ডিফারেন্সগুলোর আরেকবার গড় করতে হবে। সেই জন্য এখানে এইটাকে দ্বিতীয় ক্রমের গড়ও বলা হয়। ঠিক আছে, তারপরে আমরা যেটা করব, সাতেরগুলো মধ্যমা সাপেক্ষে তাদের গড় পার্থক্য বের করতে বলেছে। তাহলে এটা মধ্যমা থেকে বের করতে বলেছে। তো আমরা বিচ্ছিন্ন সংখ্যা রাশি, এটা শ্রেণীবদ্ধ নয়, বিচ্ছিন্ন সংখ্যা রাশির ক্ষেত্রে মধ্যমা কী করে বের করতে হয় আমরা জানি। কিভাবে বের করতে হয় না, ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে মাঝে যে বা যারা পড়বে তো সেইগুলো গড় বা সেই সংখ্যাটাই হবে মধ্যমা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যেহেতু এটা মধ্যমা সাপেক্ষে বলেছি, আমরা মধ্যমাটাকে প্রথমে বের করে নিচ্ছি। তাহলে মধ্যমাটাকে যদি আমরা m বার দিয়ে প্রকাশ করি তাহলে মধ্যমাটা কি হবে, প্রথমে আমরা ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিচ্ছি আগে। তাহলে প্রথমে ছোট থেকে বড় সাজালে আমরা এই রাশিটাকে পাবো 7, ফার্স্টে আসছে 7, 8, তারপর আসছে 15, দুটো আছে, তারপরে 15 এর পর আসবে 8 হয়ে গেল, 7 হয়ে গেল, 15 হয়ে গেল। ঠিক আছে, তারপরে আসছে 19 হয়ে গেল, তারপরে আসছে 49, তারপরে 53, তারপরে 62, তারপরে 7, তারপরে 9, 5। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তাহলে 10টা রাশিটা আমরা মধ্যমা বের করে নেব। তাহলে মধ্যমা আমরা ছোট থেকে বড় সাজিয়ে নিয়েছি। তাহলে মধ্যমাটা হবে, মধ্যমাকে যদি আমরা এর বার দিয়ে প্রকাশ করি তাহলে 10টা রাশি আছে, মাঝে কোনটা পড়বে 5তম আর 6তম। ঠিক আছে, 10/2 মানে 5তম আর 6তম রাশিটাকে আমরা খুঁজে নেব। 1 2 3 4 5, এটা 5তম আর এটা 6তম। তাহলে দুটো থাকলে তাদের আবার গড় নিতে হয়। তাহলে মধ্যমা হবে 19 + 49/2, তার মানে হচ্ছে 68/2, তার মানে হচ্ছে 34। মধ্যমা পেয়ে গেলাম আমরা। এরপর আমরা মধ্যমাগুলোর ডিফারেন্স বার করে নেব, তাই না? তাহলে 8 আমরা আরেকবার লিখছি এটাকে শ্রেণীতে, x হচ্ছে 8, 15, 53, 49, 19, 62, 7, 15, 90, 5, 7, 7। তো এইটা হচ্ছে x মাইনাস এটা d, ডিফারেন্স বার করবো একই পদ্ধতি, আগেরটা যা করলাম তাই, মড নিতে হবে ধনাত্মক পার্থক্য। তাহলে 34 মাইনাস 8 মানে হচ্ছে, যদিও 8 মাইনাস 34 কিন্তু ধনাত্মক পার্থক্য সেই জন্য আমরা উল্টো দিক থেকে করছি। তাহলে এটা থেকে 8 বাদ দিলে আমরা পাচ্ছি 26, 15 বাদ দিলে পাবো 9, 19, আর 34 যদি 53 থেকে মাইনাস করে দেওয়া হয় তাহলে পাবো 9 আর 1, 19। এটাও 49 থেকে বাদ দিলে পাবো 5, 1, 15, 19 থেকে বাদ দিলে পাবো 5, 1, 15, 62 থেকে বাদ দিলে পাবো 8 আর 4, 2, 28, 7 থেকে বাদ দিলে পাবো 7 বাদ দিলে 7 আর 20 আর 15 আবার বাদ দিলে 15 একবার বাদ দিয়েছি 19 পেয়েছি। 95 থেকে 34 বাদ দিলে পাবো 4, 5 মানে 1 আর 6 আর 7 থেকে বাদ দিলে পাবো 3, 4। এগুলো আমাদের যোগ করতে হবে
সামেশন অফ ডি, ফ্রিকোয়েন্সি নেই এখানে, তাহলে এই করে আমরা যোগ করে নিচ্ছি। 3 একে 4, 4 আর 9 13 20 28 আর 10 38, 38 47 56 আর 6 হচ্ছে 56 আর 6 হচ্ছে 62, 2 6 আর 4 10 16 17 18 19 20 21 22 23 24 25 26 27, 2 2 7। তাহলে এবার আমরা লিখব গড় পার্থক্য মধ্যমা সাপেক্ষে। মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য কত হবে? 272 বাই কটা সংখ্যা আছে এখানে? 10টা, তার মানে হচ্ছে 27.2। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য বের করব। তারপরে 8 দেখো 8 এখানে আছে একই তথ্য থেকে গাণিতিক গড় সাপেক্ষে একবার আর মধ্যমা সাপেক্ষে একবার গড় পার্থক্য গুণাঙ্ক নির্ণয় করতে বলেছি। তো আমরা তো গড় পার্থক্য নির্ণয় করতে শিখে গেছি, এখন গড় পার্থক্য গুণাঙ্কটা বলা হয়নি। তো গড় পার্থক্য গুণাঙ্ক কি? তো গড় পার্থক্য গুণাঙ্ক হলো, তাহলে গড় পার্থক্য গুণাঙ্ক। তো গড় পার্থক্য গুণাঙ্ক কি না, গড় পার্থক্য যে মানটা আমরা গড় পার্থক্য হিসেবে পাবো বাই গড় পার্থক্য গুণাঙ্ক বাই মধ্যক ইন্টু 100%, এটাকে বলা হয় গড় পার্থক্য গুণাঙ্ক। এখন যদি এটা মধ্যক সাপেক্ষে হয়, গড় পার্থক্য যদি মধ্যক সাপেক্ষ হয় তাহলে এখানে মধ্যক দিতে হবে, যদি গড় পার্থক্যটা মধ্যমা সাপেক্ষে হয় তাহলে এখানে মধ্যমা দিতে হবে। ঠিক আছে, তাহলে 8টা নিশ্চয়ই করতে পারবে। মনে থাকবে গড় পার্থক্য বাই মধ্যক বা মধ্যমা, মানে যা থেকে আমরা গড় পার্থক্যটা বার করব সেটা এখানে দিতে হবে, তারপরে ইন্টু 100%। ঠিক আছে, তাহলে 8টা হয়ে গেল। 9টা একই প্রশ্ন আছে। তো এখন আমরা দেখব 10-এর অঙ্কটা কিভাবে করব। দেখো 10-এর যে তথ্যটা এখানে দেওয়া রয়েছে, একটা x দেওয়া আছে, একটা f দেওয়া আছে, দিয়ে বলেছে যৌগিক গড় সাপেক্ষে গড় পার্থক্য বের করতে। তো যৌগিক গড় সাপেক্ষে যখন বলছি যৌগিক গড়টা আগে করতে হবে, তো যৌগিক গড় মানে মিন, তো সেটা আমরা আগে বের করে নেব। তাহলে এই ছকটাকেই আমরা সেই কাজে ব্যবহার করব। তাহলে প্রথমে গড় বার করার জন্য আমরা x আর f এ গুণ করে নিচ্ছি। ছোট সংখ্যার জন্য আমরা x আর f এ সরাসরি গুণ করে নিচ্ছি, মানে ডিরেক্ট মেথড এটা। যদি সংখ্যাগুলো একটু বড় নিয়ে দেয় তখন আমরা কিন্তু আর ডিরেক্ট মেথডকে নেব না, সবসময় ক্রম বিচ্যুতি পদ্ধতিটাকেই নেব। ঠিক আছে, 11 × 22 4 12 48 13 × 26 14 14, এটা যোগ করে নিচ্ছি। 4 6 10 18 19 20 0 2 3 4 5 5 4 9 10 11 12 120, এটা হচ্ছে 3 3 6 4 10। তাহলে সামেশন অফ x পেলাম 10 আর x এ পেয়েছি আমরা সামেশন অফ x এ এটা পেয়েছি। তাহলে এখান থেকে আমরা গড় মান মানে x বার বের করতে পারবো 120/10 মানে হচ্ছে 12। তারপরে আমরা এই ছকটাকেই আবার কাজে লাগাবো। কি লিখবো না x মাইনাস x বার, এটাকে আমরা d দিয়ে প্রকাশ করি। পজিটিভ ডিফারেন্স নেব, তো পজিটিভ ডিফারেন্স এগুলো x এর মান, x তার 12, পজিটিভ ডিফারেন্স হবে 2, 11 12তে হবে 1, 12 12তে 0 আর 13 12তে 1, 14 12তে 2, এটার যোগ করব আমরা 3 3 6 পাচ্ছি। ঠিক আছে, আর কি গড় পার্থক্য, ও সরি ফ্রিকোয়েন্সি আছে,
অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে, ফ্রিকোয়েন্সি যদি থাকে তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সি আমাদের গুণ করে নিতেই হবে। তাহলে এফডি করে নেব আমরা, এফডি 1 ইন্টু 2, 2 ইন্টু 1, 4 ইন্টু 0, 2 ইন্টু 1 আর 1 ইন্টু 2। তার মানে এটা তাহলে আমাদের দরকার নেই, আমাদের এইটা দরকার, 2 2 4 4 8। তাহলে গড় পার্থক্য সমান হবে সামেশন অফ এফটি মানে 8 বাই সামেশন অফ এফ মানে হচ্ছে 10, তার মানে 0.8। এটাই হচ্ছে গড়। 10-এর পর 11 থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমক পার্থক্য থেকে। বলেছিলাম আজকে শুধু আমরা গড় পার্থক্য করব, সমক পার্থক্য আমরা পরের দিন করব। সেই জন্য এখন 11 থেকে 16 পর্যন্ত এই কোটা আমি বাদ রাখছি, এই কোটা পরের দিন মানে আজকে সবটাই গড় পার্থক্য হবে, পরের দিন 11 থেকে 16 পর্যন্ত এই অঙ্কগুলো নিয়ে আমি পরের দিন আবার একটা ভিডিও করব, ঠিক আছে? তো এখন আমরা সংক্ষিপ্ত 3-এর 2 অঙ্কটা করছি। সংক্ষিপ্ত 3-এর 2 দেখো, এখানে শ্রেণীবদ্ধ একটা রাশি তথ্য আছে, শ্রেণীবদ্ধ মানে শ্রেণীতে রাশি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সিও দেওয়া আছে। এখান থেকে মধ্যক সাপেক্ষে গড় পার্থক্য নির্ণয় করতে বলেছে। তো ব্যাপারটা সেই একই, মধ্যক সাপেক্ষে গড় পার্থক্য মানে প্রথমে মধ্যক বার করতে হবে, তারপরে ওদের ধনাত্মক ডিফারেন্স নিতে হবে, পজিটিভ ডিফারেন্স, তারপরে যেভাবে করছিলাম একই, শুধু আমাদের শ্রেণীবদ্ধ আছে তার জন্য আমাদের মধ্যক বার করতে কী করেছিলাম নিশ্চয়ই মনে আছে। আর সেই জন্যই আমরা পুনরায় মানে 10ম শ্রেণীতে করেছিলাম, প্রয়োজন পড়বে বলেই আবার একবার করে নিলাম 11-এ এসে। তো এখানে তাহলে প্রথমে আমাদের মধ্যক মানে হচ্ছে যৌগিক গড়, মধ্যক মানে যৌগিক গড়টা একবার নির্ণয় করতে হবে। তো যৌগিক গড় নির্ণয় করতে গেলে কী করতে হয়, এই শ্রেণীর মধ্য মান নিতে হয়। তাহলে শ্রেণীর মধ্য মানটা আমরা আরেকবার নিয়ে নিচ্ছি। মধ্য মান হচ্ছে এক্স, পরিসংখ্যাকে এফ বলা হয়। তাহলে এক্সটাকে বের করে নিচ্ছি। ঘর করার সময় এই যে আমরা কলাম তৈরি করছি, এই কলাম কতগুলো কলাম হবে আগে থেকে মুখস্থ করে রাখার প্রয়োজন নেই, তুমি নিজেই বুঝতে পারবে যে কটা কলাম প্রয়োজন হবে। মানে আগে থেকে না বুঝতে পারলেও আস্তে আস্তে ঠিক বুঝে যাবে। তো সেই জন্য কলাম যখন পড়বি তখন সবসময় ডান দিকটা ছেড়ে রেখে যতটুকু দরকার, হ্যাঁ যতটুকু দরকার মানে এত চওড়া চওড়া না করে যতটুকু দরকার ততটুকুই শুধু কলাম তৈরি করবে। কারণ ডান দিকে তোমার প্রয়োজন হতেই পারে, ডান দিকে একটা কলাম হয়তো বাড়ানো হতে পারে, তোমার আর তখন জায়গা নেই, তখন কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। সেজন্য ডান দিকে জায়গা পড়ে থাকুক, কিন্তু তুমি কলামগুলোকে বেশি চওড়া করবে না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু চওড়া করে কলামটা তৈরি করবে। তাহলে মধ্যমানগুলো নিচ্ছি। 0 আর 10-এর মধ্যমান 5, 15, 25, তারপরে নিশ্চয় 35, তারপরে 45, তারপরে 55, তারপরে 65। মধ্যমান নিয়ে নিলাম। আমাদের মধ্যক মানে গড় মান বার করতে হবে। যৌগিক গড় বার করার জন্য আমরা ইউ নিচ্ছি। ইউ মানে হচ্ছে x মাইনাস a বাই এইচ, ঠিক আছে? এখানে এ ধরে নিচ্ছি আমরা, যে কোনো একটাকে এ ধরবো, এটাকে এ ধরছি, ঠিক আছে? তাহলে এখানে কাল্পনিক গড় এ হচ্ছে 35, কল্পিত গড় এ হচ্ছে 35 আর এইচ হচ্ছে কত হবে? এইচ নিশ্চয়ই 10 হবে। এইচটা আমরা এখান থেকেও নিতে পারি, এই ডিফারেন্স থেকেও নিতে পারি, বা এই শ্রেণীর দৈর্ঘ্যটাই এইচ বলা হয়, শ্রেণী দৈর্ঘ্য কি এইচ বলা হয়। তবে এখান থেকে কন্টিনিউ শ্রেণী থাকলে এখান থেকে আমরা এইচটা নিতে পারি। যাই হোক, তাহলে এখান থেকে আমরা ইউ এর ঘরটাকে ভর্তি করব। তো এটা তো আমরা আগে থেকেই জানি, ইউ হচ্ছে 35, 5, 30, তাহলে -3, তারপরে তো জানি -2, -1, 0, 1, 2, 3, তারপরে চেক করে নেবে আরেকটা যে কোনো ঘরে, যেমন 64 কি যদি 65 -30 মানে হচ্ছে 30, তাহলে 30/10 মানে 3,
আরেকটা ঘরকে চেক করে নিলে আমি শিওর হয়ে গেলাম যে ঠিক আছে। ঠিক আছে, তারপরে ঘরটা আমরা জানি এফ ইউ। এফ ইউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সির সঙ্গে গুণ করতে হবে, তাহলে -24 তারপরে হচ্ছে -10, তারপরে 0, তারপরে 3, তারপরে 4, তারপরে 21। ঠিক আছে, এবারে যোগ করে নেব আমরা। 21, 4, 25, 26, 27, 28 হচ্ছে এই দিকটা, আর ওই দিকটা হচ্ছে 48, 58, তাহলে -58, আর এই দিকটা হচ্ছে 21, 24, 28, তাহলে বিয়োগ করে আমরা পাচ্ছি -30। ঠিক আছে, এবার আমরা নিলাম গড় মান বা মধ্যক। ভুল, দুটো একই শব্দ, এক্স বার দিয়ে প্রকাশ করা হয়। তো মধ্যক হচ্ছে কত? এ প্লাস সামেশন অফ এক্স বার, মানগুলো একবার বসিয়ে নিচ্ছি। এ বার মানে হচ্ছে আমাদের, এ মানে হচ্ছে 35, 30/10 এস 30 বাই সামেশন অফ এফ, এটা যোগ করে নিচ্ছি। 12, 20, 30, 30, 40, 50, তাহলে বাই 50 ইন্টু 10, তার মানে হচ্ছে 5, 6, 30, তাহলে 35 - 6 মানে হচ্ছে 29। এটা আমরা গড় মান পেয়ে গেলাম। এর পরের ঘরটা এই পর্যন্ত আমরা তো আগেই শিখে নিয়েছি, ক্লাস 10এও শিখেছিলাম এই পর্যন্ত গড় মান বের করা। এরপরে 11-এর আরও কলাম বাড়াতে হবে, তো সেই কলামটা আমরা ইতিমধ্যে জানি। একটা হচ্ছে ডি বের করতে হবে। ডি হচ্ছে সামেশন অফ এক্স মাইনাস এক্স বার, এটা হচ্ছে ডি। কলাম শুরু করবে কারণ ডান দিকে জায়গা পড়ে থাকুক। তো এটা হচ্ছে এক্স বার পেয়েছি আমরা, তাহলে এক্স মাইনাস এক্স বার, এটা এক্স এর ঘর, তাহলে 5 - 29, তারপরে হচ্ছে 24, মাইনাস নেব না এখানে, সব পজিটিভ নেব। 15 - 29, 15 - 29 মানে হচ্ছে 14, 25 - 29 মানে হচ্ছে 4, 35 - 29 মানে হচ্ছে 29, 6, তারপরে 45 - 29 16 হবে, তারপরে 26 হবে, তারপরে 36 হবে। ঠিক আছে, কারণ এই ডিফারেন্সগুলো একইভাবে 10 10 করে বেড়ে যাবে। এইখানটা লক্ষ্য রাখতে হবে, এখান থেকে কিন্তু সরাসরি এদিকে আলাদাভাবে 10 হচ্ছে, এদিকে আলাদাভাবে 10 এর গুণ 10 10 10 করে বাড়ছে। ঠিক আছে, চেক করে নিতে পারবে একবার। 9 আর 15, 6 15, 3 আর 3 6 24। ঠিক আছে, তো এইটা এরপর ডি পেলাম আমরা। এরপর কি করতে হবে? ফ্রিকোয়েন্সি আছে যেহেতু, সেহেতু এরপর আরও একটা ঘর আমাদের আসবে, সেটা হচ্ছে এফ ডি। এফ ডি, তাহলে এফ এর সঙ্গে আবার গুণ করতে হবে। তাহলে এক্স 24 আছে এখানে, তাহলে 4 8 32, 8 2 16, 17 18 19 হলো, তারপরে 12 × 14, 12 আর 14 গুণ করে নেবে, 4 14 2 28, 14, তাহলে 1 6 8, 168 হলো, তারপরে 4 10 40, তারপরে 8 6 48, তারপরে 3 16 48, তারপরে 26 2 52, তারপরে হচ্ছে 7 6 42, 3 7 21, 22 23 24 25 26, 6 7 42, 3 7 21 আর 5, তো 6 7 42, 3 7 21 আর 4 25। ঠিক আছে, তো আমরা এরপর জানি কি করতে হবে। আর আমাদের কোনো কারণ হবে না, এটা যোগ করতে হবে সামেশন অফ এফ টি, এটাই দরকার আমাদের। তাহলে 8 আর 2 10, 10 আর 8 18, 20, 30 এ 0, হাতে থাকে 3, 5 5 10, 8 18, 19 20 21 22, 22 আর 6, 22 6 28,
28 37 40, 0 হাত থেকে 4, 4 আর 2 6, 7 আর 8, তাহলে 800। ঠিক আছে। আর গড় পার্থক্য, তাহলে গড় পার্থক্য কি হবে না 800 বাই সামেশন অফ f মানে হচ্ছে 50, তার মানে হচ্ছে 0 কাট 5 1 5 5 6 30 16, এটা হচ্ছে গড় পার্থক্য। ঠিক আছে। তারপরে আমরা 4-এর একটা আরেকবার করছি, যদিও আর কিছু পার্থক্য কিছু নেই, মানে যা করলাম এতক্ষণ থেকে একই জিনিস আবার একবার করব, তবু একটা করে দিচ্ছি, দেখো একই রকমই করব। 4-এর একটা, এটা বলেছে মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য নির্ণয়। মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য কীভাবে নির্ণয় করব আরেকবার দেখে নাও। তো মধ্যমা সাপেক্ষে বলতে আমাদের প্রথমে মধ্যমা বের করতে হবে। তো আমরা তো আগের চ্যাপ্টারে মধ্যমা কী করে বের করতে হয় শিখে নিয়েছি। তো মধ্যমা প্রথমে আমরা যেভাবে বের করেছি সেভাবে বের করব। এটা পরিসংখ্যা বিশিষ্ট, পরিসংখ্যা মানে f আছে, এটা x এর মান, তাহলে পরিসংখ্যা বিশিষ্ট সংখ্যা যদি শ্রেণীবদ্ধ নয়, পরিসংখ্যা বিশিষ্ট বিচ্ছিন্ন রাশি। তো এখানে মধ্যমাটা পেতে গেলে আমরা কি করব, সামেশন অফ f মানে n দেখে নেব। n হচ্ছে এখানে 20 30 40 50, n এখানেও 50, তাহলে n/2 হচ্ছে 25। তাহলে আমরা CF বের করব, মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আগে বের করে নেব। 2 6 6 6 12, 12 আর 8 20, 20 আর 10 30, 30 আর 12 42, 42 আর 8 হচ্ছে 50। ঠিক আছে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পেয়ে যাওয়ার পর আমরা দেখে নেব 25টা কোথায় পড়ছে। 25টা নিশ্চয়ই 20 পরে পড়ছে, তার মানে এইটা হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী। তো এই মধ্যমা শ্রেণীর মানটা আমরা পাচ্ছি 13, তাহলে মধ্যমা আমরা পেয়ে গেলাম। তাহলে মধ্যমা মানে আমরা যদি ক্যাপিটাল M দিয়ে লিখি তাহলে সেটা হচ্ছে 13। ঠিক আছে। তাহলে আমরা মধ্যমা পেয়ে গেলাম। এরপর যেভাবে আমরা গড় পার্থক্য বের করছিলাম সেইভাবে বের করবো, মানে গড় পার্থক্যের ভর। এরপর এই পর্যন্ত সবসময় মাধ্যমিক লেভেলে হয়ে গেছে। এরপর আমরা 11-এ গড় পার্থক্যের জন্য যে গল্পটা দরকার সেটা কি, একটা হচ্ছে ডি মড x মাইনাস, এখানে m নিয়েছি আমরা, x মাইনাস m। ঠিক আছে। তাহলে m তো আমরা পেয়েছি 13, আর x এর ঘর হচ্ছে এটা, তাহলে 5 মাইনাস 13 মানে হচ্ছে 8। পজিটিভ মান নেব কারণ মড আছে। 7 মাইনাস 13, 13 থেকে 7 বাদ দিলে হচ্ছে 6, 9 থেকে 13 থেকে 9 বাদ দিলে হচ্ছে 4, 13 থেকে 11 বাদ দিলে হচ্ছে 2, 13 থেকে 13 বাদ দিলে হচ্ছে 0, 13 থেকে 15 2, আর 17 থেকে 13 হচ্ছে 4। ঠিক আছে। এই ঘরটা হয়ে যাওয়ার পর আমাদের আর একটি ঘর বাকি থাকছে, সেটা হচ্ছে FD মানে ফ্রিকোয়েন্সির সঙ্গে গুণ। তাহলে 8 2 16, 4 6 24, 4 6 24, 8 2 16 0, 12 2 24, আর 4 8 32। ঠিক আছে। এটা আমাদের যোগ করতে হবে FD। 4 আর 2 6 6 12, 12 আর 8 20, 20 আর 6 26, 6 হাতে থাকে 2, 3 2 5 আর 2 7 8 9 10 11 12 13, 136। অতএব গড় পার্থক্য মানে এটা মধ্যমা সাপেক্ষে, তাহলে মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য, মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য হচ্ছে 136/50, তার মানে হচ্ছে 272, 2.72। ঠিক আছে। তাহলে এইভাবে আমরা মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য বার করব যদি এটা শ্রেণীবদ্ধ না হয়। শ্রেণী থাকলে তো যেভাবে
শ্রেণী থাকলেও আমাদের এই দুটো ঘর কিন্তু 11-এর জন্য যে দুটো ঘর, মাত্র এইটুকু ঘর আমরা বাড়াচ্ছি, আর বাকিটা কিন্তু আমরা আগে দশম শ্রেণীতেও করেছি বা এর আগের চ্যাপ্টারে আমরা করে নিয়েছি, তো সেইভাবেই করে নেব। ঠিক আছে, তারপরে দেখো পাঁচির এক একটা, এটা শ্রেণীবদ্ধ রাশি তথ্যের মধ্য থেকে মধ্যমা থেকে গড় পার্থক্য কীভাবে নির্ণয় করব। তো এটা শ্রেণীবদ্ধ রাশি তত্ত্ব, তাহলে এর মধ্যমা প্রথমে আমাদের বের করতে হবে। তো মধ্যমা বের করতে গেলে আমরা জানি এটা হচ্ছে এফ, আর আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে সিএফ এর ঘরটা আগে বের করে নেব। মধ্যমাতে এটা সবসময় দরকার পড়বে, যখনই মধ্যমা সংক্রান্ত তখনই জানবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা সবসময়ই দরকার পড়বে। ক্রম যৌগিক পরিসংখ্যা, তাহলে আমরা প্রথমে ক্রম যৌগিক পরিসংখ্যাটা করে নেব। 6 আর 8 14, 14 আর 11 হচ্ছে 25, 25 আর 18, 25 আর 15 হচ্ছে 40, আর 3 43, 43 আর 5 হচ্ছে 48, 48 আর 2 হচ্ছে 50। ক্রম যৌগিক হয়ে গেল। এখন আমরা সামেশন অফ এফটা দেখে নেব। 5 আর 2 7 আর 18 25, 25 আর 11 36, 36 আর 6 42 50। ঠিক আছে, এর সঙ্গে মিলে গেল, তার মানে ঠিক আছে। তাহলে n/2 সমান হচ্ছে 50/2 মানে হচ্ছে 25। তো 25 এলাম, তাহলে এটা আমাদের মধ্যমা শ্রেণী। তাহলে মধ্যমা শ্রেণী থেকে আমাদের এটা কন্টিনিউ শ্রেণীতে আছে, কন্টিনিউ শ্রেণীতে থাকলে এটা হবে l, তাহলে l পেয়ে গেলাম। এইটা হচ্ছে f পেয়ে গেলাম, আর এটা হচ্ছে c। তাহলে মনে আছে নিশ্চয়ই, আমরা এখান থেকে মধ্যমাটা বের করে নেব। তাহলে মধ্যমা মানে ক্যাপিটাল N সমান হচ্ছে l প্লাস n/2 মাইনাস c বাই f ইন্টু h, এখান থেকে বের করে নেব। তাহলে l হচ্ছে 20, n/2 মানে 25, আর c হচ্ছে 14, f হচ্ছে 11, আর h মানে শ্রেণী দৈর্ঘ্য, মধ্যমা শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 10। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 20 প্লাস 9 90/11, তার মানে হচ্ছে 20 প্লাস 90 আর 11, তার মানে 8 11 88, 2 0 দশমিক 11 2 22, তাহলে 8.2, তার মানে 28.2। এটা আমরা মধ্যমা পেলাম মানে m। তাহলে এখান থেকে আমরা নেব এর পরের ঘরটা আমরা কি নেব, d, মানে হচ্ছে ডিফারেন্স নিতে হবে। কার ডিফারেন্স নিতে হবে, x এর সঙ্গে m এর ডিফারেন্স, মানে x মাইনাস m, মড অফ x মাইনাস m। কিন্তু এখানে যে সমস্যাটা হচ্ছে, আমরা অঙ্ক করতে গিয়ে কিন্তু এগুলো বুঝতে পেরে যাবো যে এরপর আমাদের কি ঘর দরকার পড়বে। তো এখানে আমরা কি বুঝতে পারছি, x কই আমাদের, কোনটা x, এটা তো cf, এটা তো f, তাহলে x তো আমাদের এই ঘরটা থেকে হওয়ার কথা, এর মধ্যমানটাকে আমরা x বলি। তাহলে এখানে x এর ঘর যেহেতু নেই, তাহলে এইটা কিন্তু মধ্যমান ক্ষেত্রে দরকার পড়লো না। কিন্তু আমাদের x না পেলে, যেহেতু x ইন্টু m, x মাইনাস m করতে পারবো না, সেজন্য এই একটা বাড়তি ঘর এখানে আমাদের পরিণত হচ্ছে। তাহলে এটা হবে 5 15 25 35 45 55, এটা x এর ঘর পেয়ে গেলাম। তাহলে এর পরের ঘরটা হবে d, মানে হচ্ছে x মাইনাস m মড। এখানে আমরা m পেয়েছি আর 28.2, সেখান থেকে 5 বাদ যাবে, তাহলে হচ্ছে 28.2 মাইনাস 5 মানে হচ্ছে 23.2, তারপরে হবে 13.2, তারপরে হবে 3.2। ঠিক আছে, এই পর্যন্ত আসার পর আমাদের পাল্টে যাবে। তারপরে 35.0 থেকে 28.2 বাদ যাবে, কত হবে এটা 8 6
6.8 পাল্টে গেল। আবার এই পর্যন্ত আসার পর কিন্তু আমাদের যে সিরিজটা আসছিল সিরিজটা পাল্টে যাবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে 6.8, তারপরে আবার সিরিজ ধরে নেবে 16.8, তারপরে হবে 26.8। ঠিক আছে, এই গোটাকে আমরা যোগ করব। সরি, আবার ভুল বললাম, যোগ এখন হবে না কারণ ফ্রিকোয়েন্সি আছে, তার মানে এর পরের ঘরটা হবে ফ্রিকোয়েন্সির সঙ্গে গুণ, এফডি। তাহলে এফ মানে হচ্ছে 6 এর সঙ্গে ডি গুণ করতে হবে, 6 2 12, 3 6 18, 19 9, 6 2 12 13। এই ঘরটা আমরা যোগ করে নিলাম। তাহলে এফ ডি সমান হলো এটা। এখন আমরা মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য বের করব। গড় পার্থক্য সমান হচ্ছে 540.4 বাই সামেশন অফ এফ মানে 50। তাহলে 50 দিয়ে ভাগ করে পাচ্ছি 50 একে 50, 4 408, 50 4 0 40, 404, 540.4 কে 50 দিয়ে ভাগ, তাহলে 50 একে 50, 4 0 যাচ্ছে না, তাহলে দশমিক, তাহলে 0 পেলাম, তারপরে 8 হলো, আবার একটা 8 হলো। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য, যেখানে শ্রেণীবদ্ধ সংখ্যা থাকবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা 6 পর্যন্ত এখানে করে নেব। 6 পর্যন্ত করে নেওয়ার পর আবার আমরা পুনরায় সমক পার্থক্য থেকে শুরু করব। ঠিক আছে।